নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব আপনাদের সামনে নিয়ে আমি এখানে এই মুহূর্তে উপস্থিত। টেলিভিশন ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, গ্ল্যামার ইন্ডাস্ট্রি যেভাবেই আপনারা সম্বোধন করেন কিংবা বলেন, আজকে আমাদের অতিথি কিন্তু তিনি এই মুহূর্তে বিজেপির নেত্রী এবং তার সঙ্গে প্রখ্যাত অভিনেত্রী, স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড ডিরেক্টর পাপিয়া অধিকারী আমার বাঁদিকে বসে আছেন। আমাদের আজকের অতিথি নীতি নির্ণয় না দুর্নীতিতে। পাপিয়াদি, আপনাকে ট্রাইব টিভি বাংলা স্টুডিও এবং এই অনুষ্ঠানে স্বাগত। আপনাকে আমি প্রথমেই যেটা নিয়ে জিজ্ঞেস করব, আমি যেভাবে ইন্ট্রোডাকশন দিলাম যে আপনি একজন অভিনেত্রী, তার সঙ্গে স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর এবং বিজেপি নেত্রী। তাহলে এই যে দুর্নীতির বিভিন্ন রকম টেস্ট আর ফ্লেভার এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গবাসীর কাছে আসছে, কিভাবে ব্যাখ্যা করবেন বিজেপির নেত্রী হয়ে? সরকারটা যখন 11 সালে এসেছিল তখন আমরা সবাই ভেবেছিলাম যে বড় বড় হোর্ডিং, ব্যানার, পোস্টার, সব সততার প্রতীক, এইগুলো নিয়ে আমি হয়তো ভোট দিইনি, কিন্তু কোথাও না কোথাও একটা মানসিক শান্তি ছিল, যাক একজন মহিলা এসেছেন, অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু আমরা পাবো। পাওয়ার মধ্যে কিন্তু ওই লক্ষ্মী ভাণ্ডারটা একদম মাথায় ছিল না। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যে আপনি মহিলাদের জয় করবেন, এটা সত্যি মাথায় ছিল না। সামান্য টাকা ছড়ে দিয়ে তাদেরকে পাওয়া যায়, এই ভাবনাটাও যে আপনার মাথায় দিয়েছিল, আমি তাকেও স্যালুট করি। কিন্তু সততার প্রতীক ধীরে ধীরে চলে গেল। আর আমাদের বাংলায়, মানে আমি অন্তত, আমার বয়স কিছু কম হলো না, আমি না চাকরি চুরি এভাবে দেখিনি। এইভাবে যে পয়সা দিয়ে চাকরি চুরি করা যায়, এবং চাকরি চোররা তারা তো যোগ্য নয়, এবং তাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মানে কী কাণ্ড করছেন, বড় বড় উকিল লাগিয়ে, এবং উকিল লাগাচ্ছেন কিন্তু আমাদেরই ট্যাক্সের পয়সায়। এইগুলো ভাবতে বড় খারাপ লাগে। 2019 সালে কি হয়েছিল, কোর্টের মধ্যে পুলিশ, সেই পুলিশদের আমরা তো পুলিশ বলবো না, পুলিশ আমাদের রক্ষাকর্তা, তারা গুন্ডামি করেছিল, উকিলদের ধরে ঠেঙিয়েছিল। এবং সেটা আজকে যখন সেই কেসটা উঠলো, অল দিস ইয়ার্স ইট টুক, যাই হোক, তো তখন মুখ্যমন্ত্রী দৌড়লেন সব বড় বড় সব উকিল, ওনার যেসব উকিলদের নিয়ে উনি কাজ করেন, তার কোটি কোটি টাকা তাদের পেছনে খরচা করতে হয়। কিন্তু যাদের রক্ষা করার দায়িত্ব, আমাদের উকিল, আমাদের ডাক্তার, আমাদের টিচার্স, তাদেরকে রক্ষা না করে তাদের যারা ক্ষতি করছে তাদের জন্য মুখ্যমন্ত্রী সেই সব বড় বড় উকিলদের দিয়ে উনি পয়সা নষ্ট করছেন। কিন্তু সেই পয়সাটা কিন্তু আমাদের ট্যাক্সের পয়সা। এই যে বলছি যে, এই যে তুমি এক্ষুনি বললেন দুর্নীতি, নীতি, শান্তনু, আমার মনে হচ্ছে যে এই যে নীতিটা, এই নীতিটা তো ওনারাই তৈরি করেছেন, তাই না? আজকে এত এত মানুষ বসে আছে, তার 26,000-এ চাকরি চলে গেল, এখনও কিন্তু যোগ্য অযোগ্যের তালিকাটা কিছুতেই ঠিক করা গেল না। কেন গেল না? কেন? কারণ অযোগ্যরা তো পয়সা দিয়েছেন, সেই পয়সাটা কাদের পকেটে গেছে, সেই ভয়ে তো আপনারা অযোগ্যদের তালিকাটা ঠিক করতে পারছেন না। তার মানে ফলত কি হলো, যারা যোগ্য তাদের বয়স বেড়ে যাচ্ছে, তাদের বিয়ে হয়ে গেছে, বিয়ে হচ্ছে, এবং সাধারণভাবে স্বাভাবিকভাবে তাদের বাচ্চা হচ্ছে, তারা কি ভালো স্কুল কলেজে পড়তে পারবে না? মানে এই যে মুখ্যমন্ত্রী কিন্তু কিছু দেখছেন না। গত 16 জুন অগ্নিকাণ্ড হয়ে গেল, দমকল এলো 2 ঘন্টা পরে, মুখ্যমন্ত্রীও এলেন, অনেক দেরি করে এসেছেন। এসেই উনি ওই যে 1600 দোকান ভস্মীভূত হয়েছে তাদের বকছেন। তিনি তো আমাদের অভিভাবিকা, আমাদের মা, তাদের বকছেন যে আমরা তো আগুন লাগাইনি। আরে হোয়াট ইজ দিস? ইজ দিস দ্য ওয়ে টু টক টু আ ডেস্টিটিউট? তখন তো তারা পপার্ড হয়ে গেছে, রাতারাতি তাদের আর কিছু নেই। তিনি কিন্তু একবারও সুজিতকে বললেন না, সুজিত ভাই তুমি দেরি করেছো কেন? তিনি একবারও ওই জনাব ফারহাদ হাকিমকেও জিজ্ঞেস করেননি যে ভাই আপনার এখানে কেন আগুনের পরিবেশটা ঠিক নেই? দিস ইজ আপনার ক্যাপাসিটিতে তো এগুলো করা উচিত ছিল।
উনি না এখন শুধু ওনার লয়ালিস্টদের তোষণ করতে উনি ব্যস্ত, আর একটা খুব ব্যস্ত, উনি 30% মুসলমান ভোটারদের দিকে উনি খুব ব্যস্ত, কারণ ওটাই তো ওনার তুরুপের তাস। সেদিনকে মহেশতলায় কী কাণ্ড হলো, একটা সামান্য তুলসী মঞ্চ লাগানো নিয়ে উনি কিন্তু একবারও দেখলেন না যে কাদের দোষ। হিন্দুদের উনি কিভাবে, মানে একে তো যেন পুলিশ ডিপার্টমেন্টে অনেক মুসলমানদের উনি ঢুকিয়েছেন, নাহলে যে ওবিসি 84টা আদার কাস্টকে উনি একদম সরিয়ে দিয়েছেন, কারণ মুসলমান ছাড়া ওনার আর কেউ নেই দেখার, উনি তো অভিভাবিকা। হি ইজ আওয়ার গার্ডিয়ান, শি ইজ আওয়ার গার্ডিয়ান, তিনি তো আমাদের অভিভাবক। তাহলে ওনাকে তো দেখতে হবে যে কারা রিয়েল ওবিসি। শুধু মুসলমানদের তোষণ করা, এই যে আননেসেসারি অ্যাপিজমেন্ট, এইটা কিন্তু আমাদের লয়্যালটি দেখাচ্ছেন না উনি আমাদের প্রতি, এবং সেই কারণেই 26-এ আমরা ওনাকে একেবারেই কোনো মতেই চাইছি না। বেশ, পাপিয়াদি আমি যেগুলো আপনি বললেন, যে টপিকগুলো বললেন, যে ইস্যুসগুলো বললেন, একদম সেগুলো নিয়ে কিন্তু আমরা আগেও যারা এসছেন আপনাদের দলের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছি। কিন্তু আমার প্রশ্ন পাপিয়াদি আপনার কাছে, মহিলা ভোট এবং অপারেশন সিন্দুর আমরা যদি দুটো পাশাপাশি রাখি, সেক্ষেত্রে আপনি একজন হিন্দু মহিলা, আপনি যেটা মাথায় পড়ে আছেন সেটা একটা মহিলার আইডেন্টিটি। সেই অপারেশন সিন্দুর যে মুহূর্তে এখানে বলা হচ্ছে, আপনাদের দলে যেই হোক, কেন্দ্রীয় নেতৃত্ব হোক, রাজ্য নেতৃত্ব হোক, যেই বলুক না কেন, তৃণমূলের যারা নেতা নেত্রী আছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেও ছ্যাঁকা ছ্যাঁকা লাগছে তাদের। তা আমার প্রশ্ন, সিঁদুর যেটা আপনি মাথায় পড়ে আছেন, ছ্যাঁকা কেন লাগছে? 1, 2, মহিলা ভোট, যেটা আমাকে প্রথমেই আপনাকে বললাম, একটা বিশাল বড় অ্যাসেট। তাহলে মহিলা ভোট, আমি যদি লক্ষ্মীর ভান্ডার ইনক্লুড করে বলি, 500 টাকায় যে মহিলা বিক্রি হয়, এটা মমতা ব্যানার্জি প্রথম ভেবেছিলেন বাংলায়। না, তাহলে এখন কি 26-এ কি? না, 26-এ আপনাদের এজেন্ডা কি? আমাদের এজেন্ডা একমাত্র এই যে চরম নির্মমতার সরকারকে ফেলে দেওয়া এবং মানুষদের বোঝানো। এবার অন্যান্য আমি আমার মুসলমান ভাইদেরও বলছি, যেখানে যেখানে আমাদের বিজেপি গভর্নমেন্ট আছে, জাস্ট গো অ্যান্ড সি হাউ দ্য মুসলিমস আর বিং ট্রিটেড। তারা অত্যন্ত সুখে আছে, অত্যন্ত ভালো আছে, অত্যন্ত রেসপেক্টেবিলিটিতে আছে। সেইটা আপনাদের ভুল বোঝানো হচ্ছে। একটা সিএ এনআরসি করে তো আপনাদের মাথা খারাপ করে দিয়েছেন, তো এখন আর সেটা চলে গেছে কেন? এত তুমুল অনুপ্রবেশকারী, এটা ভাবা যাচ্ছে না যে এই যে আমি যেটা বলবো ভাবছিলাম, এই যে ওবিসিতে রোহিঙ্গাদের ঢুকানো হয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকানো হয়েছে, কেন? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কেন ঢুকানো হবে? এবং সেটা এসেছে, সারফেসে এসে গেছে, এবং সেটা নিয়ে কেসও হচ্ছে। আমার মাথায় আসছে না মুখ্যমন্ত্রী কেন শুধু ভোট ব্যাংকটার কথা ভাবছেন, কেন রাজ্যটার কথা ভাবছেন না? আপনার তো অনেক দিন হয়ে গেল 3টে সেশন, আপনি আবার রাজ্যটার জন্য ভাবুন। হেরে যান, কিন্তু হিস্ট্রিতে কি লেখা থাকবে, আপনাকে কিভাবে মনে রাখবে যে এই প্রচণ্ড ডেমোগ্রাফিক চেঞ্জ, একটা মানে এবার কি হচ্ছে, হিন্দুরা বিয়ে করছে একটাই, এবং বাচ্চা হচ্ছে না, নিচ্ছে না, তাদের একটা কি দুটো করে সন্তান, দ্যাটস ইট। আমার নিজের 2 কন্যা সন্তান, আমার অন্যান্য ভাই বোনদের একটা করে সন্তান, আর মুসলমানদের বিয়ে হচ্ছে 3টে 4টে করে, একজনের 8-10টা করে বাচ্চা হচ্ছে। তার মানে 1 or 2 is to some 40। ডেমোগ্রাফিক চেঞ্জটা এই কারণে হয়ে যাচ্ছে। তা আপনি কেন ইউসিসিতে বিশ্বাস করছেন না, ইউসিসির এগেনস্টে থাকছেন? তা বললে তো হবে না, কারণ আপনি শুনুন, আজ হোক কাল হোক আপনাকে চলে যেতেই হবে। আপনি মাঝখান থেকে পশ্চিমবঙ্গকে একটা মানে ভয়ঙ্কর একটা কাণ্ড করে চলে যাচ্ছেন, যেখানে হিন্দুরা পড়ে পড়ে মার খাবে। সেটা তো ঠিক কথা নয়। পাপিয়াদি, এই হিন্দু ভোট নিয়ে, এই যে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা,
হিন্দুত্ব মহেশতলা ইনসিডেন্ট আপনি এক্ষুনি বললেন, আপনার মনে হয় যে এই হিন্দু ভোট 2026-এ সুইং হবে? হ্যাঁ, হিন্দুরা তো ঐক্যবদ্ধ হতেই হবে। হ্যাঁ, নিশ্চয়ই হিন্দুরা ঐক্যবদ্ধ হলে, একমাত্র হিন্দুরা ঐক্যবদ্ধ হলে কিন্তু বিজেপি জিতবে। আমি বলছি না বিজেপি, মানে আমি বলছি একটা সুস্থ গভর্নেন্স আসুক, এবং এর মধ্যে বামেদের আর অন্য কোনো কাজ নেই, নিজেরা কিচ্ছু পাচ্ছে না, এবং এই যে কাঠিটা ওরা করছে সেটার জন্য হয়তো হিন্দুদের আবার অদ্ভুতভাবে একটা সেকুমাকু একটা অদ্ভুত একটা ওখানে ম্যাথামেটিক্স আছে। কার সুবিধে করে দিচ্ছে বামেরা? সুবিধা তো করছে তো তৃণমূলের। তা বামেরা তো তৃণমূলের সঙ্গেই আছেন। ওই যে ইন্ডি জোটটা, ওই যে পিন্ডি চটকেছেন, ওটা কিসের আমরা তো দেখতে পাচ্ছি। তো বামেরা, বাবা আমি আর হাত জোর করবো না, আপনারা হাত জোর করার মতো রেসপেক্টেবিলিটি তো নেই এখন আমার সামনে। তো আপনারা কেন এই কাণ্ডটি করছেন? আপনারা পরিষ্কার বলে দিয়েছেন নো ভোট টু বিজেপি। চতুর্দিকে আমি যেখানে থাকি দেওয়ালে দেওয়ালে নো ভোট টু বিজেপি। কেন? বিজেপি আপনাদের কি ক্ষতি করলো? ক্ষতি তো করেছে টিএমসি, আপনাদের 34 বছরের সাম্রাজ্যকে টেনে ফেলে উপরে দিল। কিন্তু পাপিয়াদি, কিন্তু বিজেপির উপর এত কিসের ভয়? কারণ যে মানুষটাই যে আমাদের প্রধানমন্ত্রী কোটি কোটি মানুষকে আবাসন দিচ্ছে, বিনা পয়সায় খাবার দিচ্ছে, আমাদের পভার্টি লাইন বলে কিছু নেই, সবাই পভার্টি লাইনের এই দিকে, পভার্টি লাইন ক্রস করে চলে গেছে, আমাদের পভার্টি আর নেই আমাদের দেশে, কারণ সবাইকে বিনা পয়সায় খাদ্য দিচ্ছে, আবাসন দিচ্ছে, ডিজিটাইজ করে দিয়েছে, ডিজি লকার, মানে আরো কত কি করেছে। এইমস থেকে শুরু করে, এইমস আগে কটা ছিল, এখন 76টা এইমস। সুতরাং ইউ মাস্ট নো হোয়াট হি ইজ ডুইং। এইটাতেই বামেদের বড্ড ভয় হয়ে গেছে। পাপিয়াদি, দুটো জিনিস, অপারেশন ফেললো মাত্র 11 বছরে। অপারেশন সিন্দুর নিয়ে আপনার রিঅ্যাকশন? অপারেশন সিন্দুরটা তৃণমূলরা রেগে যাচ্ছে কেন? না, তৃণমূলরা রেগে যাচ্ছেন কেন? কারণ আমি বলি, এই আবেগ, সিঁদুরের আবেগ একটা সাংঘাতিক। এখন ভাবছে যে এই আবেগে যদি সবাই এই ঢেউয়ে ভেসে যায়, তাই জন্য সিঁদুরকেই বিক্রি করে দেওয়ার কথা বলছে। সিঁদুর কখনো বিক্রি হয়? আমাদের একটা বিবাহ, হিন্দুদের একটা বিবাহ, আমরা নারায়ণের নামে সিঁদুর পরি চতুর্দিকে, আমরা মাথায় পরি, কপালে পরি, গলায় পরি, বস্ত্রে পরি, শাখায় লোহায় পরি, নারায়ণের নাম নিয়ে নিয়ে, নারায়ণের অনেক নাম নিয়ে নিয়ে আমরা সিঁদুর পরি। এটা একটা বিরাট আবেগ আমাদের। আপনারা আমাদের আবেগটাকে নষ্ট করছেন, বলছেন সিঁদুর বিক্রি করতে বেরিয়েছে। কাকে বিক্রি করবে? কি বিক্রি করবে? আবেগ কখনো বিক্রি হয়? আমার ভীষণ কান্না পাচ্ছে এখন। হ্যাঁ, আমি কাঁদবো, এটাকে আমি বিক্রি করি না। দিস ইজ কামিং ভেরি স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে আসছে। তা যে বোনগুলোকে তাদের সিঁদুর মুছে দেওয়া হলো, এবং তাদের পুরুষ সেই স্বামীদের ওই নিম্নাঙ্গে তাদের গোপনাঙ্গ দেখে দেখে তাদেরকে খুন করা হলো তো তারা হিন্দু বলেই তো তাদের খুন করা হলো, তাদের সিঁদুরের অমর্যাদা হলো। সেই সিঁদুরের জন্য যখন অপারেশন সিঁদুর নাম দিয়ে যখন তাদের ঘাঁটি, তাদের জঙ্গি নিকেশ করলো, সেটা আপনারা বলছেন সিঁদুর বিক্রি করছে। এ কোথাকার অপদার্থতার শব্দ এগুলো? এই শব্দগুলো আসে কোন নারকীয় ব্রেন থেকে? উই ওয়ান্ট টু নো। বেশ পাপিয়াদি, আমি পরে একটা টপিক নেওয়ার পরেই কিন্তু আমরা আপনার প্রফেশন নিয়ে কথা বলবো। বামেরা যারা এখানে এসছেন, বামের নেতা নেত্রীরা, তারা বলছেন যে আপনাদের সঙ্গে তৃণমূলের একটা এমন সেটিং আছে যেটা কোনোদিন এই রাজ্যে বিজেপি আসবে না, আর দিল্লিতে বিজেপি থাকবে না, আপনারা থাকবেন। এবং এই সেটিংটা এত ইউনিক সেটিং যেটা মানুষজন বুঝতে পারবে না। আর আপনাদের সাথে তৃণমূলের সেটিংটা কি সেটা আগে আমরা বুঝিয়ে দিন, তারপরে তো আমাদের সেটিং নিয়ে আমরা কথা বলবো। দিনরাত পায়ে পড়ছে আপনাদের তৃণমূলের নেত্রী, দিনরাত পায়ে পড়ছে, সেই সব তো আপনি বলেননি।
দিন রাত পায়ে পড়ছে যাতে সরকারটা থাকে। অ্যান্ড ইউ ডোন্ট নো, আমাদের প্রধানমন্ত্রী, আমি তাকে পার্সোনালি আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে কথা বলবার, ওয়ান অন ওয়ান। আমি দেখলাম ওই ভদ্রলোক একেবারে 10টা 5টা নয়, পকেটে ভরবার লোক নয়, স্পিরিচুয়ালি উনি অনেক আপলিফটেড মানুষ, ওই রকম মানুষ পাওয়া যায় না। সেই মানুষটার এগেনস্টে আপনারা বুঝতে পেরেছেন, ইউ ক্যানট জাস্ট স্ট্যান্ড। সারা পৃথিবীর মানুষ যাকে স্যালুট করছে, যার পায়ে হাত দিয়ে নমস্কার করছে পর্যন্ত বিদেশিরা, বিদেশি বড় বড় পলিটিশিয়ানসরা, আপনারা বুঝতে পেরে গেছেন সেই মানুষটি কে, কি। তা সেই মানুষটা শুধু রেল, আমি বলছি মানে কি না করেছে, লিস্টটা যদি তোমাদের মানে আপনাদের শোনাই তাহলে এই প্রোগ্রাম কম পড়ে যাবে। আপনারা দেখুন, গুগল সার্চ করে দেখুন, হোয়াট হ্যাজ ইট ডান ইন দিস 11 ইয়ার্স। কিচ্ছু না, 11 ইয়ার্সের আগে কি ছিল আর এখন কি হয়েছে। সবাই মিলে ভয় পেয়ে গেছে, এই জন্য সবাই মিলে ওই মানুষটার পেছনে আদা জল খেয়ে লেগে পড়েছে। কোনো সেটিং নয় রে বাবা, সেটিং বামেরা, তোমরা তৃণমূলের সাথে ভালো সেটিং করেছো বিজেপিকে যাতে না ঢুকতে না দেও। তোমরা ভোটটা কেটো না তো, তোমরা ভোটটা কাটবে কেন? তাহলে আপনি কি বলছেন বামের ভোট আপনারা পাবেন, বামের ভোট রামে আসবে? বামে, আমি তো নিজে বাম সাপোর্টার ছিলাম না, আমি তো ছিলাম। আমি এখন মনে হচ্ছে আমি আরো অনেক আগে মোদিজির সাপোর্টে আসতে পারতাম, যে মানুষটা এইরকম এত কাজ করেছে। মানে আমি যে কিরকম ভক্ত হয়ে পড়েছি তোমাকে কি বলবো। সেই মানুষটা খেয়ে না খেয়ে কি কাণ্ড করে আজকে ইন্ডিয়াকে কোন জায়গায়। আমি তো শুধু রাজ্যটুকু ভাবছি না, আমি পুরো দেশটা ভাবছি। আমার মেয়ে আর্মি পাবলিক স্কুলে পড়েছে, আমার শ্বশুরমশাই একসময় মিলিটারিতে কাজ করতেন। তো আমরা দেশ ভাবি, আমরা ছোট রাজ্য। কে কি হেড়ে গলায় গান গাইলেন আমার যাওয়ার সময় হয়েছে সেটা নিয়ে হই হই। আপনারা তো আমাদের টহরবাবু বলে আমাদের দৃষ্টিটা, এই তৃণমূল সরকার আমাদের দৃষ্টিটা সরিয়ে দিচ্ছে। আসল তো কিছু দেখতে দিচ্ছে না, যে কেন তারা বর্ডারে জমি দিচ্ছে না, কেন অনুপ্রবেশকারীরা আসছে, রেগুলার ঘুষপেট, রেগুলার ইন্ট্রুডার্স। রোহিঙ্গাদের একটা বড় শহর হয়ে গেছে, ভাই এত বড় শহর করে ফেললো রোহিঙ্গারা। তারা কারা? তারা তো আমাদের লোক নয়। ওবিসিতে যারা চান্স পেয়েছে তারা তো আমাদের লোক নয়, ওরা তো ইন্ট্রুডার্স। ওদেরকে কি করে, আর তাদের সব দেখো, কালকে পরশু রোজ ওই ছেলেগুলোকে ধরা হচ্ছে যারা বাংলাদেশ থেকে এসেছে। তারা কি বলছে, আমরা চলে আসি, আমাদের আধার কার্ড কারা করে দেয়? ওখানে লোক আছে দাদা, আধার কার্ড করে দেয়, আমাদের ভোটার কার্ড করে দেয়। এদের উপর ভরসা করে আমাদের মুখ্যমন্ত্রী অ্যাপিজমেন্ট করে যাচ্ছে, তোষণ করে যাচ্ছে। আমি তো ভাবতে পারছি না। আরেকটা কথা, অনেক ভোটার্সরা মারা যাচ্ছে, ডেড ভোটার্স। এই ডেড ভোটার্সদের তো ভাবতে হবে। আর লেফট ভোটার্স মানে যারা স্থান ত্যাগ করেছে, একটা ডেড ভোটার যারা মারা গেছে, আর একটা লেফট ভোটার্স যারা সেই স্থান ত্যাগ করেছে, তাদের কিন্তু তারা রেগুলার ভোট দিয়ে যাচ্ছে। এরা কারা, তাই না? আমাদের ধরো যে অঞ্চলে বাস করি, কত লোক তো মারা যাচ্ছে রোজ, কত লোক মারা যাচ্ছে, কত লোক চলে যাচ্ছে এই পোড়া রাজ্য থেকে। কি হবে, কত লোক চলে যাচ্ছে, কিন্তু তাদের ভোটটা পড়ে যাচ্ছে। দিস ইজ মানে নিয়ারলি 30%, যদি সবটা ধরা যায়। এখানে তো 30% ভোট তো আরো পাওয়া যাচ্ছে, তাই না? লেফট ভোটার্স আর ডেড ভোটার্স। ইতিমধ্যেই আপনাদের দল এবং আরো সবাই বিরোধী যারা আছেন, নির্বাচন কমিশন হয়তো 2026-এ যেরকম ভাবে নির্বাচন করতে চাইছেন কিংবা হবে, আগে হয়তো বঙ্গবাসী দেখেনি, যেখানে নির্বাচন কন্ট্রোল করবে বাড়ির লোকজন এবং তার সঙ্গে তো কেন্দ্রীয় বাহিনী থাকবেই। ওকে পাপিয়াদি, এবার একটু আপনার প্রফেশনের দিকে আসা যাক। আপনারা যারা দেখছেন এই পর্ব, পাপিয়া অধিকারীকে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন, চেনেন, এবং সিনেমা থেকে শুরু করে সিরিয়াল থেকে শুরু করে সব ক্ষেত্রে। প্রথমে ইন্ট্রোডাকশনে আমি বলেছি বিজেপি নেত্রী, রাজনৈতিক পরিচয় বাদ দিয়েও শি ইজ অ্যান অ্যাক্ট্রেস, এবং তার সঙ্গে স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর। পাপিয়াদি, এই রিসেন্টলি আপনি এত কাজ করতেন, আমরা সবাই জানি, যেমন যারা বিশেষ করে মহিলারা যারা প্রোগ্রাম দেখেন, সিরিয়াল দেখেন, সিনেমা দেখেন, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে স্ক্রিনে কম দেখা যায়।
স্ক্রিনে না মঞ্চ, আমি কেন মঞ্চে প্রায় মানে 25-30 শো করেছি, why আমি have জানি you না। disappeared all of a sudden মানে কি সমস্যা না, কোথায় যারা যাদের হাতে একটা অদ্ভুত যন্ত্র করে রেখেছে কি ডিসঅ্যাপিয়ার, ডিলিট করে দাও, ডিলিট, পেটে মেরে দাও, আমাদের সঙ্গে নেই, পেটে মেরে দাও। তো ওপরে একজন ঈশ্বর আছে ভাই, আপনারা আমাদের এখন পেটে মারছেন, পরে আপনাদের মাথায় পেটে কোথায় কোথায় যে আপনারা আঘাত পাবেন আপনারা জানেন না। সুতরাং এটা ওদের একটা স্ট্র্যাটেজি, এরা আমাদের সাথে নেই, এরা কোথাতেও থাকবে না, এটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি। এবং আমরা যারা বেশি বলি আমাদের জন্য তো বটেই। আমার সম্প্রতি আমি শুধু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসদের সাথে কাজ করি, আমি বলবো এই বিশ্বাস অ্যান্ড কোম্পানি তারা তো নানা ধরনের ভুলভাল কাজ করছেন। মানে আমি দেখেছি, মানে আমি রেগুলার যখন হিরোইন করতাম তখন দেখতাম যে আমাদের প্রডিউসাররা আসছে ধুতি পাঞ্জাবি পরে, অনেক সমৃদ্ধ কৃষকরা তারা আমাদের ছবি প্রডিউস করতে আসতেন এবং টাকার খুঁট থেকে, এই ধুতির খুঁট থেকে টাকা বের করে আমাদের ডিরেক্টরদের দিতেন। ওরাই তখন সব, ডিরেক্টররাই সব। এখন যেমন অনেক 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 সেটিং হয়েছে লোকজনদের ঢোকানো, তারাও সব ভোটার্স। যাই হোক, সেসব প্রসঙ্গ পরে বলবো। তো দিয়ে বলতো ওই মায়েদের আবার তারিখগুলো, পরের তারিখগুলো একটু নিয়ে নিন, মানে ডেটস, পরের তারিখগুলো একটু নিয়ে নিন, এই টাকা। ওরা আসতো ওই খুঁট থেকে বার করে। এখন তারা কেউ নেই, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্সরা আর নেই। কেন নেই? তাদের উপর জোর করে কত কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, এই একে নিতে হবে, ওকে নিতে হবে, তাকে নিতে হবে। ওরা সব আমাদের ভোটার্স। সিন্ডিকেট রাজ, আপনি যে ইন্ডিকেট করছেন সিন্ডিকেট রাজ, ওরা সব আমাদের ভোটার, ওদেরকেই নিতে হবে। যেমন কোনো পাড়ায় যদি বাড়ি তৈরি করা হয়, তোমরা কি করছো না করছো না, আমাদের এইখানকার, আমাদের এই লোকাল, এরাই হচ্ছে বালি সাপ্লায়ার, এরাই সিমেন্ট সাপ্লায়ার, এরাই সব করবে, এরাই ইলেকট্রিকের কাজটা করবে। আরে আমি ডিরেক্টর, আমি ঠিক করব যে আমার কখন কাকে লাগবে, কটা লোক লাগবে এবং তারা কারা। তারা তো, তাদের এক্সপার্টিসটা চূড়ান্ত হতে হবে আমার কাজটা ভালো করবার জন্য। না, তাদের লোক রাখতে, এবং এতগুলো লোক রাখতে হবে। এইটা আবার কোর্টে, জানো শান্তনু, কোর্টে এই যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসরা তারা সব জিতে গেছে যে না, তোমার যেটুকুন লাগবে সেটুকুনি তুমি নাও। কিন্তু না, হচ্ছে না। বিশ্বাস অ্যান্ড কোম্পানি বলছে না 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 না, তোমরা এই করলে আর হবে না। যাদেরকে ডাকছে তারা ছবি আটকে দিচ্ছে, কারণ ওরা তো সব অরূপ বিশ্বাসের হাতে, অরূপ বিশ্বাস বলছে, স্বরূপ বিশ্বাসের হাতে বাঁধা। এই ওখানে কাজ করতে যাবি না, যা, দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না। কোথায় যাবে তাহলে? ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্সরাও পালিয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসরা ঢুকছে। এই সিচুয়েশন কতদিন ধরে চলছে? এই চলছে রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং, এই চলছে। এবং আমাদেরও কিছু, আমাদের তরফ থেকেও কিছু ডিরেক্টরসরা রয়েছে যারা একেবারে জিভ বার করে ঝলঝল করে ওদের চাটছে। হ্যাঁ, কিছু আছে, আমি আর নাম বলতে চাই না, নাম বলে আমি তাদের। কিন্তু দিন তো সবার এক থাকে না, অপদার্থ দিন তো সবার এক থাকে না, দিন তো বদলালে তো সবকিছু আবার বদলাবে। তখন তো আপনাদের যা এই মুহূর্তে আপনি যা অভিযোগ করলেন সেটা তো পাল্টা অভিযোগ হয়ে যাবে। পাল্টাও, মানে আমরা যদি বিজেপি কখনো আসি, আমরা কিন্তু এই কাজটি করবো না। যারা ভালো কাজ করে ভাই ওকে করতে দাও, তাই তো ছোটবেলা থেকে দেখে এসেছি। যারা কাজ করছে করতে দাও, যারা ভালো কাজ করতে দাও। এটা কি? কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই, বলেছিলেন বদলা নয় বদল চাই। তো বদলা তো এভরি ডে ওনার পলিটিক্যাল ভেন্ডেটা লোকে দেখে নিচ্ছে, এভরি ডে, ইন এভরি সিচুয়েশন। আরে সামান্য একটা দোকান করবে, তুমি আমায় কি দেবে? আগে এই কাঠমানির এই যে সিন্ডিকেট হয়েছে, এটা তো আমি জানি না কি করে বদল হবে। একমাত্র যদি তাদেরকে সরানো যায় তাহলেই বদল হবে। বেশ পাপেদি, আমরা শেষের দিকে যাচ্ছি। তাহলে আপনি যে অ্যাসপেক্টে বললেন, তো সাংঘাতিক অভিযোগ করলেন, এবং এখানে আগেও আপনাদের দলের সর্বরিদি এসেছিলেন, তিনিও একই কথা বলেছেন। হ্যাঁ, অনেক কাজ করে পার্টির জন্য। তিনিও একই কথা বলেছিলেন যে এই যে সিন্ডিকেট রাজ যেটা আপনি বললেন এই মুহূর্তে চলছে,
এবং একজন শিল্পী তো তার শিল্প সত্তা নিয়েই মানুষের সামনে আসে। আপনার প্রথম পরিচয় দেখ, আপনি একজন অভিনেত্রী, আপনার অনেক সিনেমা যখন আমি ছোট ছিলাম কিংবা আপনারা যারা আছেন দেখেছেন, কিন্তু তার শিল্পকে যদি কেউ বাধা দেয় এবং যে সিন্ডিকেটের অভিযোগ আপনি করছেন, তো মারাত্মক অভিযোগ করছেন, যেটা সর্বরোধী করেছিল, তো এর আলটিমেট সলিউশন কি পাপিয়াদি, এর ভবিষ্যৎ কি? ওদের উপরে ফেলে দাও, ওদের ফেলে দাও, ওদের উপরে ফেলে দাও। এবং দর্শক, আপনারা কজন দর্শক দেখছেন আমি জানি না, হয়তো এখানে যারা দেখছেন না তারা হাতের মোবাইলে দেখবেন, আপনারা দেখবেন, আপনারা দেখুন ট্রাইব টিভিকে, আপনারা দেখুন এবং দেখে আপনারা নিজেরা বিচার করুন যে কি করা যায়। আপনারা কিন্তু ভাই, মহিলাদের আরও বিশেষ করে বলছি, তোমরা যারা সাথী পাও, তোমরা যারা ভান্ডার পাও, তোমরা যারা শ্রী পাও, তোমরা ভেবো না যে তোমরা এটা পাচ্ছ বলে তৃণমূল সরকারকে ভোট দিতে হবে। ভোট দেওয়ার সময় যখন আঙুলের চাপটা দেবে না, তখন মনে করবে যে এই যে তোমরা পেয়েছো এটা একটা সরকারি প্রকল্প। এই সরকার, তৃণমূল দলটা শুধু নয়, এই সরকার তোমাদের সরকার। এই সরকারি প্রকল্প তোমাদের টাকা দিয়েছে, তার জন্যে যে ওই মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। কারণ এরপর যে বিজেপি সরকার যখন আসবে, তখন তোমরা এখন 500 পাও, 1000 পাও, যাই হোক, ওরা 3000 টাকা করে দেবে, ওরা আবাসন প্রকল্প আরও অনেক বেশি দেবে, কারণ সেটা তো সরকারি প্রকল্প। সমস্ত প্রকল্প তোমরা নেবে, কিন্তু ভোটটা দেবে যারা এই 11 বছর, সামান্য 11 বছরে এত কাণ্ড করে দিয়েছে। বেশ বোঝা গেছে না? বেশ পাপিয়াদি, একদম শেষে দুটো প্রশ্ন। 2026-এ তৃণমূলের খুব বড় চ্যালেঞ্জ, আপনি কি কন্টেস্ট করছেন, প্রার্থী হচ্ছেন? আমাকে না ওরা আগের বার একটা সিট দিয়েছিলেন, তখন আমি জয়েন করেছিলাম। তো আমি কিন্তু পলিটিক্সে নতুন নই, আমার পলিটিক্স সে থাকা অভ্যেস, এবং ছোটোবেলা থেকে আমি মাকে দেখেছি। আমার মা কল্যাণী অধিকারী, ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর অ্যান্ড সিঙ্গার অ্যান্ড ডান্সার, মানে সেই অ্যান্ড স্ক্রিপ্ট রাইটার। তিনি খুব ভালো, কল্যাণী অধিকারী অনেক কটা ছবিও করেছেন। তো কল্যাণী অধিকারী আমাকে শিখিয়েছিলেন কখনো চাইতে নেই, তুমি কাজ করবে, আর ওই নেতার মতো ভাষণ দিয়ে নয়, নাচ গান অভিনয় করে মানুষের বুকের ভিতর আসন নেবে, এটা আমি শিখিয়েছিলেন। এবং ওরা তাই করেছিলেন, গণনাট্য করে 77-এ যখন সরকারটাকে আমার মা এবং তার লোকজনরা নিয়ে এলেন, তখন কিন্তু ওই আসনে বসে, ওই আসনটার না একটা ব্যাপার আছে বাবা, তখন আর মায়েদের দিকে আর ফিরেও তাকালো না। এবার যখন আমি বড় হচ্ছি, তখন ও কল্যাণীদের মেয়ে, তো আমাদের সাথে হাঁটবে, ও তো আমাদের হয়েই তো গলা ফাটাবে। তখন না আবেগে চলছিলাম, অনেক কিছু জানিনি। তারপরে যখন বড় হচ্ছি, তারপর যখন সত্যিই যখন অনেকটা মানসিক ভাবে আমি বড় হয়ে গেলাম, তখন যখন আমি বুঝবার চেষ্টা করলাম, আরে এইসব প্রশ্নের তো উত্তর নেই। সেটা আরেকদিন বলবো, কোন কোন প্রশ্নের উত্তর পাইনি, উত্তর পেলাম না। এত ডেথ, এত খুন, এত কিছু পেলাম না উত্তর। তখন মনে হলো, তাই তো, কেন এখানে থাকবো? আরেকজনকে দেখছি, মোদিজি কী কাণ্ড করছেন উনি, ওনার সমস্ত প্রকল্প দেখলাম, অ্যান্ড আই বিকেম আ ফ্যান। জানো না, আমরাও কিন্তু আবেগে চলি, আমরা অভিনেতারা, আমরা আবেগে চলি। তখন মনে হলো, এই লোকটাকে যদি জয়েন করি, এর পার্টিটাকে যদি জয়েন করি, তাহলে একটা ভালো দেশ আমরা দেখতে পাবো। দেখি না সেই দেশ। তাহলে 26-এ আপনি ক্যান্ডিডেট হচ্ছেন? দেখো, যদি ওরা মনে করেন যে আমি একটা প্রপার মুখ, নিশ্চয়ই ওরা আমাকে একটা ঠিকঠাক সিট দেবেন। আগেরবার যে আগেরবার সেটা বলা হলো না, যখন আমাকে বললেন যে এই সিটটা আপনাকে, আমি না সত্যি ভাবিনি। হ্যাঁ, মানে পাপিয়া অধিকারী, আমার 25-30 হাজার শো করেছি, 23 বছর যাত্রা করেছি। তার আগে গ্রুপ থিয়েটার থেকে, বোর্ড শো থেকে, শনি রবি বৃহস্পতিবার ওয়ান ওয়াল থিয়েটার থেকে, থিয়েটারের লোক। আমি ভেরি সিরিয়াস অ্যাক্টর। তা আমি ভাবলাম, আমি যেখানেই যাই, তারপরে আমাদের ব্যালে হাঙ্গামা একটা ছিল, আমাদের ডান্স একটা ইউনিট, প্রচুর শো করেছি। আমার মারুতি ভ্যানে তখন যেতাম, মারুতি ভ্যানটা মানুষ
কাঁধে তুলে নিয়েছে, আমাদের পা পড়তে দেবে না রাস্তায়, গাঁদা ফুল ছেটাতে ছেটাতে গেছে। আমি ভাবলাম আমার দর্শক, আমার ভক্ত, ওখানে গিয়ে দেখলাম হিন্দু মুসলমান মার্জিনালাইজড। এটা আমার বেশ। মাথায় ছিল না বেশ ভাই। আমি মুসলমানদের বলছি, আপনাদের ঘাড়ে পা দিয়ে যিনি উঠেছেন তিনি আপনাদের জন্য ওবিসিতে নাম ঢোকাবেন বটে, কিন্তু আর কি করেছেন সেটা তো এবার আপনাদের দেখার দরকার। একদম এক কথায় বাপিয়াদি, আমাদের সময় একদম শেষ। এক কথায় এই প্রশ্নটা না করলেই নয়, দুর্নীতিশ্রী বলে কি কোনো নতুন প্রকল্প আপনি এক্সপেক্ট করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থা? দুর্নীতিশ্রীতে প্রথম তকমা দিতে হবে, একেবারে ক্রাউন পরিয়ে দিতে হবে আমাদের মুখ্যমন্ত্রীকে, কারণ ওনার কথা ছাড়া তো এত সব হতো না, ওনার নড ছাড়া, ওনার সম্মতি ছাড়া তো এত কিছু হতো না। তাই আর একটা কথা, এই সরকারটা কিন্তু আপনার হাতে আর নেই ভাই। আপনি আমাদের থেকে সামান্য একটু বড়, কিন্তু আপনার হাতে আর আপনার সরকারটা নেই। বেশ, এটাও কিন্তু আমাদের কাছে একটা গভীর চিন্তনের বিষয়। পাপিয়াদি অনেক ধন্যবাদ, আপনার অনেক বিজি স্কেডিউল, তার মধ্যে আপনি সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।